বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরঙ্গা কলেজ আয়োজিত হিসাব বিজ্ঞানের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় জাবেদা। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাডজাস্টিং এন্ট্রি কাকে বলে বা এটা কখন এটা উদ্ভব হয়। অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে, আমরা জানি যে হিসাব বিজ্ঞানের একটা প্রক্রিয়া আছে যেখানে প্রথমত জাবেদা ভর্তি করা হয়, জাবেদা থেকে খতিয়ান করা হয়, খতিয়ান থেকে রেওয়ামিল করা হয়, রেওয়ামিল থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়। এখন বাস্তবে দেখা যায় এমন কতগুলো এন্ট্রি উদ্ভব হয় যেগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার পরে বা পূর্বে অর্থাৎ জাবেদা থেকে ওগুলোকে পাওয়া যায়নি। অর্থাৎ যখন আমরা ফিনান্সিয়াল হিসাবে স্টেটমেন্ট তৈরি করব তখন ওই হিসাবগুলো আসে, এর আগে এগুলো মানে উদ্ভবও অনেক সময় হয় না। যেমন অবচয়, তা আমরা তো ইচ্ছা করলে বছরের প্রথমে অবচয় ধরে ফেলতে পারবো না, আমার বছরের শেষ দিন পর্যন্ত অবচয়ের জন্য ওয়েট করতে হবে। বা কাউকে সুদ দিব, তাও মাসের শেষ দিকে আমাকে বছরের শেষে যে এই কাজটি করতে হয়। অর্থাৎ যে সমস্ত এন্ট্রিগুলো আগে জাবেদাভুক্ত করা হয় নাই কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্টে বিবেচনা করার প্রয়োজন, সেগুলোকেই আমরা সমন্বয় জাবেদার মাধ্যমে সরাসরি ফিনান্সিয়াল স্টেটমেন্টে ব্যবহার করব। অর্থাৎ এগুলো আমাদের আগে কি হয় নাই, ফিনান্সিয়াল স্টেটমেন্টে অন্তর্ভুক্তের আগে এগুলো জাবেদা, তারপর জাবেদা থেকে খতিয়ান থেকে রেওয়ামিল থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্টে ট্রায়াল ব্যালেন্সে যাওয়া কোনোটাই হয়নি। এগুলো জাস্ট রয়্যালটি আছে, এগুলোকে এন্ট্রি করে আমার কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার মাধ্যমে ফিনান্সিয়াল স্টেটমেন্টে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি সমন্বয়ের মধ্যে ওই সমস্ত এন্ট্রিগুলো যাচ্ছে যেগুলো পূর্বে কোথাও কি হয় নাই, জাবেদাভুক্ত করা হয় নাই আর কি। আচ্ছা, তার মধ্যে আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে প্রিপেড এক্সপেন্স। আর প্রিপেড এক্সপেন্স হচ্ছে এরকম যে আমি যখন এক্সপেন্সটা করি তখন আমি প্রিপেড এক্সপেন্সকে ডেবিট করছিলাম আর ক্যাশকে ক্রেডিট করছিলাম। আমি প্রিপেড ইন্স্যুরেন্সের কথা মনে করতে পারি। প্রিপেড ইন্স্যুরেন্স দিলাম 12,000 টাকা, ক্যাশ করলাম ক্রেডিট 12,000 টাকা। এটা কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি না। অ্যাডজাস্টিং এন্ট্রি হবে এই 12,000 টাকা থেকে আমি মনে করি যে এক মাসের ইন্স্যুরেন্স খরচ হয়ে গেছে, অর্থাৎ 1,000 টাকা কী হয়েছে অলরেডি খরচ হিসাবে দেখাতে হবে। তাহলে আমি কি করব, এখন ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করব আর প্রিপেড ইন্স্যুরেন্স যেটা ছিল ওইটাকে আমি ক্রেডিট করবো 1,000 টাকা। তাহলে প্রিপেড এক্সপেন্সের ব্যাপারে বলা যায় যে আমাদের কি করতে হবে, যে যত টাকাই প্রিপেড থাকুক না কেন ওইটা আসলে বিষয় না, বিষয় হচ্ছে কতটুকু এক্সপেন্স এই বছরের মধ্যে হয়েছে ওইটাকে অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে আমার কি করতে হবে, এন্ট্রিতে নিতে হবে। 2 নাম্বার আমার যেটা লাগবে, প্রিপেড ইন্স্যুরেন্স বকেয়া থাকে আমার, যদি বকেয়া কোনোটা থাকে, বকেয়া থাকলে ডাইরেক্ট কী করতে হবে, বকেয়া যেমন আমার বকেয়া বেতন আছে, স্যালারি ডিউ আছে, তাহলে আমি কী লিখবো, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। এখানে কিন্তু আর ওই যে পূর্বের থেকে বকেয়া বা ওই সবের কোনো কিছু নাই। তাহলে প্রিপেড এক্সপেন্সের ক্ষেত্রে কিন্তু পূর্বে এক্সপেন্স দেওয়া হয়েছে, পরে এটাকে হিসাবভুক্ত করা হয়েছে, কিন্তু ইয়ের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা নাই। স্যালারি বকেয়া থাকলে বা যে কোনো খরচ যদি বকেয়া থাকে আমরা কি করব, স্যালারি এক্সপেন্সকে ডেবিট করব, স্যালারিকে ক্রেডিট করব। এই হচ্ছে বকেয়া এবং অগ্রিম, বকেয়া এবং মানে প্রিপেড এক্সপেন্স এবং এক্সপেন্স ডিউ। তারপরে আমাদের যেটা লাগবে যে আমরা অনেক সময় পূর্বে থেকে কি পাই, রেভিনিউ পাই, কাজ না করেই অনেক সময় রেভিনিউ পাই। তাহলে আমি যখন রেভিনিউটা পাই তখন আমি সাধারণ জাবেদা লিখি যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন আমি 50,000 টাকা মনে করো যে তোমার আর্ন সার্ভিস রেভিনিউ পাইছি, তার মধ্যে 5,000 টাকা আমার এখন অর্জিত হয়েছে, এইটা কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি, ওইটা কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি না। 50,000 টাকার এন্ট্রিটা অ্যাডজাস্টিং এন্ট্রি না, এই 5,000 টাকার এন্ট্রিটা কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি। এটাকে আমি কী করব,
এটাকে আমি যে আনা সার্ভিস রেভিনিউকে ডেবিট করব, সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করব। এই হচ্ছে ব্যাপার আর কি। আর আয় যদি আমার বকেয়া থাকে, আয় বকেয়া থাকলে, তাহলে আয় বকেয়া যদি থাকে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। এই চারটি এন্ট্রি খুব গুরুত্বপূর্ণ: অগ্রিম খরচ, বকেয়া খরচ, অগ্রিম আয়, বকেয়া আয়। এই চারটির মধ্যে মানে অবশ্যই চারটা অ্যাডজাস্টিং এন্ট্রি কিন্তু হবে, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে আমার আরেকটা জিনিস অ্যাডজাস্টিং এন্ট্রিতে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যাড ডেস। ব্যাড ডেস বা অনাদায়ী দেনা। এখন ব্যাড ডেপসের জন্য যখন এটা ডাইরেক্ট মেথড বলবে তখন আমরা ব্যাড ডেপস এক্সপেন্স ডেবিট করব, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করব। আর যদি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রিয়েশন করতে বলে, আমরা ব্যাড ডেপ এক্সপেন্স ডেবিট করব, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট করব। আর ইফ ব্যাড ডেপস রিটার্ন অফ অ্যাগেনস্ট অ্যালাউন্স বলে, তো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে এইখানে অনেক সময় পদ্ধতির কথা বলে দেয় না, সেক্ষেত্রে আমরা লিখব ব্যাড ডেপ এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো এই গেল 5টি। 6 নম্বর আমার ডেপ্রিসিয়েশন আসবে। ডেপ্রিসিয়েশন হলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে ডেবিট করব, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ক্রেডিট করব। আর তারপরে আমার যেটা লাগবে অ্যাডজাস্টিং এন্ট্রি ফর এন্ডিং ইনভেন্টরি। যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে তাহলে কিন্তু এই সমাপনী মজুদের জন্য কোনো রকম এন্ট্রি করতে হবে না, এটা নো এন্ট্রি। আর যদি ইয়ে হয়, ইফ অ্যাকচুয়াল এন্ডিং ইজ লেস দেন বুক ফিগার, অর্থাৎ বুক ফিগারের চেয়ে যদি অ্যাকচুয়াল কম হয় তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আর ইফ অ্যাকচুয়াল এন্ডিং ইজ হায়ার দেন বুক ফেয়ার তাহলে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এখানে 3 প্রকারের ব্যাপার আছে পারপিচুয়ালে। যদি মানে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম শুধু বলে তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি নাই, আর অ্যাকচুয়ালে পরিমাণে যদি কম বেশি হয় তাহলে কমের জন্য একটা আর বেশির জন্য আরেকটা জাবেদা করতে হবে। আর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম যদি অ্যাডজাস্টিং এন্ট্রি মেথড ফলো করে তাহলে বিগিনিং ইনভেন্টরির জন্য একটা আর ক্লোজিং ইনভেন্টরির জন্য একটা। বিগিনিংয়ের জন্য ইনকাম সামারি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, আর এন্ডিংয়ের জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। এগুলো ইয়ে নিয়ে অ্যাডজাস্টিং এন্ট্রি। তারপরে যেটা লাগবে সেলস উইদাউট প্রফিট। বিক্রয় যদি আমরা মুনাফাবিহীন করি তাহলে আমার ক্রয় বিক্রয় দুটোই কমাই দিতে হবে, যেমন সেলস হবে ডেবিট আর পারচেস হবে ক্রেডিট। গুডস ডিস্ট্রিবিউটেড এর স্যাম্পল, এটা আমার আসলে বিজ্ঞাপন খরচ, তাহলে আমি লিখবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। আর পারচেস যদি আমি নট রেকর্ডেড, অর্থাৎ আগে পারচেস করছি আমি রেকর্ড করি নাই, তাহলে আমার হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস পেয়েবল ক্রেডিট। আর সেলস যদি রেকর্ডেড না থাকে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তারপরে মূলধনের উপর সুদ যদি দিতে হয় তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আর ইন্টারেস্ট অন ড্রয়িং যদি দিতে হয় তাহলে ক্যাপিটাল অর ড্রয়িং ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তারপর আরেকটা অ্যাডজাস্টিং আছে গুডস ইউজড বা উড্ডন বাই ওনার, তাহলে এটা হবে উইথড্রল ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। আর ডেফার্ড অ্যাডভার্টাইজিং যদি করতে বলে ডেফার্ড অ্যাডভার্টাইজিং ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্রেডিট। তার মেশিনারি পারচেজ অন অ্যাকাউন্ট অর নট রেকর্ডেড হলে মেশিনারি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ইনস্টলেশন কস্ট অফ মেশিনারি ইনক্লুডেড ইন ওয়াইজেস, ওয়াইজেসে ভুল ক্রমে ইনস্টলেশনটা চলে গেছে তাহলে এটা মেশিন ডেবিট হবে, ওয়াইজেস ক্রেডিট হবে। ইনকাম ট্যাক্স প্রভিশন যদি দিতে হয় তাহলে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট। আর প্রপোজ ডিভিডেন্ড যদি দিতে হয় ডিভিডেন্ড এক্সপেন্স ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। সেট অফ করতে বললে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর গুডস ড্যামেজ বাই ফায়ার নট কভার্ড বাই ইন্স্যুরেন্স হলে লস অন ফায়ার ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। আর গুডস ড্যামেজ বাই ফায়ার পার্শিয়ালি কভার যদি হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি ডেবিট, লস অন ফায়ার ডেবিট, আর ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। এই কটা থেকেই তোমার সব রকম অ্যাডজাস্টিং এন্ট্রি আসবে। তো অ্যাডজাস্টিং এন্ট্রিতে তোমার আরও একটা জিনিস এখানে আসে, ক্লোজিং এন্ট্রি আসে। তাই যেটা মনে রাখতে হবে যে ক্লোজিং এন্ট্রি হলো মেনলি 5টা ক্লোজিং এন্ট্রি তোমাকে জানতে হবে। তার প্রথমটি হচ্ছে রেভিনিউ বন্ধ করার জন্য অল রেভিনিউ অ্যাকাউন্টকে ডেবিট করব, ইনকাম সামারিকে ক্রেডিট করব।
এক্সপেন্স বন্ধ করার জন্য ইনকাম সামারিকে ডেবিট করব, অল এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আয় বিবরণী বা ইনকাম সামারিতে প্রদর্শিত নিট মুনাফা বন্ধ করার জন্য এক মালিকানা হইলে আমি লিখব ইনকাম সামারি ডেবিট ক্রেডিট, ক্যাপিটাল ক্রেডিট। আর যৌথ মূলধন যদি হয় তাহলে ইনকাম সামারি ডেবিট রিটেন আর্নিং ক্রেডিট। আর এক মালিকানা কারবার উত্তোলনের জন্য ক্যাপিটাল ডেবিট ড্রয়িং ক্রেডিট। আর যৌথ মূলধনী কারবার লভ্যাংশ ঘোষণা হলে রিটেন আর্নিং ডেবিট, আর ডিভিডেন্ড হলো ক্রেডিট। তো এই কটা জিনিস জানলে তুমি যে কোনো সমাপনী জাবেদা করতে পারবে। আরও একটা জিনিস আমার এই জায়গায় প্রয়োজন হয়, সেটা হচ্ছে বিপরীত দাখিলা লাগে। বিপরীত দাখিলা হচ্ছে আসলে বিপরীতভাবে দাখিলা দেওয়া, অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রির মধ্যে আমরা যেগুলো রেভিনিউ বা ইনকাম নিয়ে যে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো করি, ওগুলোকে যদি আমরা বিপরীতভাবে প্লেস করি তাইলেই কি সেটা কি হবে, মানে বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রি হবে। একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা লিখলাম যে ওয়াইজেস এক্সপেন্স ডেবিট ওয়াইজেস পেয়েবল ক্রেডিট। এটার বিপরীত হবে কি, ওয়াইজেস পেয়েবল ডেবিট হবে, ওয়াইজেস এক্সপেন্স ক্রেডিট হবে। এটি হচ্ছে আসলে বিপরীত দাখিলা। আর আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে পরের বছর যা একটা ওপেনিং এন্ট্রির মাধ্যমে বিজনেসটা কী করতে হয়, শুরু করতে হয়, তখন সেটাকে কি করতে হবে, আমরা যেভাবে বন্ধ করছিলাম তার বিপরীত এন্ট্রি প্রদান করতে হবে। আর এই অ্যাডজাস্টিং এন্ট্রির পড়ার সাথে সাথে তোমার সাথে কিন্তু এই ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই সমস্ত খণ্ড খণ্ড এন্ট্রি দিয়ে তোমার কাছ থেকে এটা চাইতে পারে। কিন্তু যার অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে ক্লিয়ার আইডিয়া আছে, যে অ্যাডজাস্টিংগুলি বললাম এর বাইরে আসলে কিছুই নাই, পুরো ওয়ার্ল্ড চলে এই কটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে। এই কটা জিনিস যদি তুমি ভালো করে বুঝে শিখে নাও, পরবর্তীকালে তোমার কোনো আসলে সমস্যাই হবে না। আশা করি আজকের এই আলোচনা বুঝতে পেরেছ। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।